আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আম্মু, আমি এখনই বিয়ে করব না, কারণ এটা সম্ভব না। এখন কে বিয়ে করতে বলছে তোকে? তাহলে নিধি আপু যে বলল তার সাথে নাকি আমার বিয়ে ঠিক করবে তোমরা? হ্যাঁ, বাট তোদের তো এখনই বিয়ে হবে না, আগে তো পড়াশোনা শেষ হোক। আম্মু, তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল হবো কেন? নিধি আপু আমার চাইতে 3 বছরের বড়। এটা প্রবলেম না। নিজে দেখতেও অনেক সুন্দরী। আর শোন বাবা, ও তোকে অনেক ভালোবাসে মেয়েটা। তুমি বুঝলে কি করে? আমাকে সে অনেক ভালোবাসে। গতকালকে তুই নিধিকে রেখে কোন বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলি, বাসায় এসে দেখি মেয়েটার সে কি কান্না। আর সারাদিন ও কিছু খায়ও নি। আমি কি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেও পারবো না, নাকি ওর কি সমস্যা? এত কিছু জানি না। আমি গেলাম, তোর আব্বু অফিসে যাবে। ফ্রেশ হয়ে নাস্তা করতে আয় শিগগিরই। ওকে, যাও। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এখন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি নীল, আব্বু আম্মুর একমাত্র সন্তান, সবেমাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আর যার কথা বললাম সে হলো নিধি আপু, আমার বড় চাচ্চুর মেয়ে। বড় চাচ্চু আর বড় আম্মু একটা দুর্ঘটনায়, মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। নিধি আপু যখন ক্লাস ষষ্ঠতে পড়ে, এরপর থেকে নিধি আপু আব্বু আম্মুর কাছেই বড় হয়। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাহিরে আসলাম, এরপর রেডি হয়ে নিচে চলে গেলাম নাস্তা করতে। আব্বু আম্মু বসে আছে টেবিলে, বাট নিধি আপুকে দেখছি না, সে কোথায়? গুড মর্নিং আব্বু। মর্নিং। নিধি কোথায়? আমি গিয়ে ডেকে আসলাম তো, কিন্তু ও আসলো না। নীল গিয়ে দেখতো, তুই বললে আসবে। একবার যখন আসে নাই তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? ওকে ছাড়া কখনো নাস্তা করেছি? ওকে, যাচ্ছি তো। নিধির জন্য একবারে আদর উতলে পড়ে, আর আমি না খেয়ে থাকলে একবারও জিজ্ঞাসা করে না, ধুর। কিছু বলবি? না, এই বলে আমি উপরে চলে আসলাম। উপরে এসে নিধি আপুর রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আপু শুয়ে আছে আর ফোনে কি যেন দেখছে। আমি কিছু না বলে উকি দিলাম। দেখি আপু আমার পিকচার দেখছে। তারপর সারাদিন এই এক কাজ, সারাদিনই আমার ছবি দেখা, এটাই তার কাজ। আপু। কে? কে? হঠাৎ করে ডাক দেওয়াতে ভয় পেয়ে গেছে আপু। আমি বললাম, সামনে থেকে দেখেও মন ভরে না, যে মোবাইলেও দেখতে হবে? তুমি এতটাই কিউট যে সারাদিনই তোকে দেখতে ইচ্ছে করে। হয়েছে আব্বু, ওয়েট করতেছে, চলো নাস্তা করতে। না, আজকে অন্য কিছু খাবো। কি খাবে? আগে কাছে আয়, তারপর বলছি। না, তোমার কাছে আমি যাব না। কেন, কি? তুমি একবার এই নিরীহ ঠোঁটের যে অবস্থা করেছিলে, 7 দিন বাসার বাইরে যেতে পারিনি, আর কাছে যাওয়া হবে না। আজকে এমন হবে না, আমি বললাম। তোমার লজ্জা করে না আপু? কেন? ছোট ভাইকে লিপ কিস করতে চাও? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, ফাজিল কোথাকার। তুই আমার ভবিষ্যৎ জামাই, বুঝছিস? নাস্তা করতে কি যাবা? তুমি শুনে কাছে না আসলে যাব না আমি নিচে। ওকে, তোমার ইচ্ছা। বাট তুমি না খেলে আব্বু নাস্তা না করে অফিসে চলে যাবে। আব্বু না খেয়ে অফিসে চলে গেলে আম্মু খাবে না, আর আম্মু না খেলে আমিও খাবো না। আর তুমি যদি চাও আমি না খেয়ে থাকি, তাহলে আমি যাচ্ছি। ভালোই তো আমার দুর্বল পয়েন্ট জেনে গেছিস, কুত্তা। আমি মুচকি হাসি দিলাম। তারপর আপু এই কথা বলল, তাকে কতবার বলবো তুই আমার সামনে হাসি দিবি না? তুই হাসলে যে আমার নিজেকে কন্ট্রোল করতে বড্ড কষ্ট হয়। আমি কিছু না বলে হাঁটা ধরলাম। নিধি আপু আমার পিছন পিছন হাঁটতে লাগলো। আমরা নিচে চলে আসলাম। গুড মর্নিং প্রিয় আব্বু। গুড মর্নিং। নাস্তা করা শুরু করো। এরপর নাস্তা করে আমি আমার রুমে চলে আসলাম। আজকে আর কলেজে যাব না, তাই বাহিরে চলে আসলাম। বাইরে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে লাগলাম। 12টার সময় বাসায় চলে আসলাম। এই 2 ঘন্টায় নিধি আপু কমপক্ষে 20 থেকে 25 বার কল দিছে। আমি বাসায় গিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে নর্মাল ড্রেস পরে নিলাম। এরপর তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দরজা ধাক্কা দিতেই দেখি নিধি আপু ভিতরে। আর নিধি আপুর শরীরে একটা সুতো পর্যন্ত নেই। নিধি আপু আমাকে দেখে কোনো রিয়াকশনই করলো না। আমি সাথে সাথে বের হয়ে গেলাম ওয়াশরুম থেকে। বাইরে এসে খাটে বসে পড়লাম। আমার হার্টবিট ওঠানামা করছে। আমি বসেই রইলাম। কিছুক্ষণ পরে নিধি আপু ওয়াশরুমের ভিতর থেকে ডাকছে, কি হয়েছে আপু? দেখ, খাটের উপরে আমার তোয়ালে আর কাপড় রাখা আছে, নিয়ে আয় তো। তুমি এসে নিয়ে যাও। এরকম অবস্থায় বাইরে যাব কি করে, বুদ্ধু? ওয়াশরুমে গেলে যে দরজা লক করতে হয়, সেটা তোমার জানা ছিল না? খেয়াল ছিল না। প্রবলেম কি? তুই তো দেখছিস, অন্য কেউ তো আর দেখে নাই। একদিন না একদিন তো দেখবি। তোমার লজ্জা করে না? তোর কাছে আবার আমার কিসের লজ্জা, হুম? এত কথা বাদ দিয়ে তোয়ালে নিয়ে আয় তাড়াতাড়ি। আম্মুকে পাঠিয়ে দিচ্ছি।
এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আম্মুকে বলে আমার রুমে পাঠিয়ে দিলাম। আমি নিধি আপুর রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আপু রুমে আসলো। এসে আমাকে দেখে মুচকে একটা হাসি দিল। এরপর আয়নার সামনে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে আছি। ভেজা চুলে আপুকে পরীর মতো লাগতেছে। আমি আপুর দিকে একভাবে তাকিয়ে আছি আর ভাবতেছি, ভবিষ্যতে তো আপু আমার বউ হবেই। এত সুন্দরী একটা বউ, উফ, ভাবতেই আমি অজ্ঞান। এসব ভাবতে ভাবতে কখন যে আপু আমার সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আপু বলল, কি দেখিস এমন করে? আজ যেন আমার চোখ দুটো তোমার দিক থেকে ফিরছেই না। এটা বলাতেই আপুর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মুখ ফসকে কি বলে ফেললাম, এখন তো আমারও লজ্জা করছে। আমি উঠে চলে যেতে লাগলাম, আপু ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল। এরপর নিধি আপু এসে আমার উপরে শুয়ে পড়ল। তুই এত কিউট আর হ্যান্ডসাম কেন? তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয় কেন জানি। কি করছো কি তুমি? চুপ, একদম চুপ। এই বলে আপু আমাকে কপালে চুমু দিল আর আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আজ আর আপুকে আটকালাম না। আপু আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে কি? হার্টবিট বেড়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আমাকে স্পর্শ করলে আমার এমন লাগে কেন? এটাকেই তো ভালোবাসা বলে। তুই গাধা, তাই বুঝিস না। এখন ছাড়ো। না, আজ ছাড়বো না তোকে। ওই ছাড়ো, আম্মু এসে পড়বে। আগে একটা কিস কর। পারবো না। তাহলে আমিও ছাড়বো না। ওকে কপালে করবো একটা। না, ঠোঁটে। আমি পারবো না। এর আগেও তুমি জোর করে আমার ঠোঁটে অনেকবার কামড় দিছো। কি করব বল? তোর ঠোঁটটা যে আমার আইসক্রিমের মতো লাগে, তাই বলে কামড় দিবে সব সময়? যা ইচ্ছা করব। তোর কি? তোর সব কিছুতেই আমার হক আছে, বুঝলি? এই বলে আপু আমার ঠোঁটে ছোট করে একটা চুমু খেলো। আপুর ঠোঁট দুটো গোলাপি, একদম গোলাপের পাপড়ির মতো। আর লিপের নিচে কালো রঙের একটা তেল আছে। এতে আপুর সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আপুকে নিচে ফেলে দিয়ে আমি উপরে উঠে পড়লাম। আমার ঠোঁট আপুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। আপু চোখ বন্ধ করে ফেললো। আমি চার ঠোঁট এক করে দিলাম। এমন করে অনেকক্ষণ থাকার পরে আমি আপুর ঠোঁট দুটি মুক্ত করে দিলাম। আপু এসে আমার বুকে শুয়ে পড়লো। আপু, তুমি যা চাচ্ছ এটা কি আদৌ সম্ভব? সম্ভব না কেন? সমাজ কি এটা মেনে নিবে? সমাজের কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুই রাজি থাকলেই হলো, আর আমরা সুখী হলেই চলবে। এখন যাই। সন্ধ্যার সময় আবার রিয়া আপুর বার্থডে পার্টি আছে। ওকে, যা। রিয়া হলো নিধি আপুর ফ্রেন্ড। আমি রুমে এসে আগে জয়কে কল দিলাম। হ্যাঁ বল। রিয়া আপুর বার্থডে পার্টিতে যাবি? যেতে তো হবেই। রানা যাবে? হ্যাঁ, যাবে। ওকে, তাহলে আমি আপুকে ড্রপ করে দিয়ে এসে পরে তোদের আনতে যাব কিন্তু। ওকে। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার নিয়ে বাহির হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার খাটের একপাশে একটা কালো পাঞ্জাবি রাখা। বুঝলাম নিধি আপু রেখে গেছে। সাথে একটা চিরকুট, তাতে লেখা কালো পাঞ্জাবিটা পরে রুমে আসবি আমার। আমি ফ্রেশ হয়ে কালো পাঞ্জাবিটা পরে আপুর রুমে চলে গেলাম। আপু আয়নার সামনে বসে চোখে কাজল লাগাচ্ছে। নিধি আপুও ব্ল্যাক কালারের শাড়ি পরেছে। আমি গিয়ে খাটে বসে পড়লাম। আমি আপুর দিকে তাকালাম। আপুকে দেখে একটা গান মনে পড়ে গেল। আমি জ্ঞান হারাইব, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। শাড়ির মধ্যে আপুর সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। কালো শাড়ি, হাতে কালো চুড়ি, ব্ল্যাক টিপ, চোখে ব্ল্যাক কাজল, এক কথায় ব্ল্যাক অ্যাঞ্জেল। আর কিছু বললাম না। আপনারা আবার আপুর প্রেমে পড়ে গেলে মুশকিল। আপু আমার তাকিয়ে থাকা দেখে বুঝে গেছে সাজটা আমার ভালো লাগছে। আর কিছু না বলে আপু বলল, আমি রেডি। তাহলে চলো। এরপর আম্মুকে বলে আমরা বাসা থেকে বাহির হলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর বারবার আপুর দিকে তাকাচ্ছি। আজ আমাদের যে কেউ দেখলেই বলবে পারফেক্ট কাপল, মানে মিট ফর ইজ আদার। আমরা একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালাম আর পার্টিটা রেখেছে একটা রেস্টুরেন্টে। আমি নিধি আপুকে ভিতরে যেতে বললাম আর বলে দিলাম আমি জয় আর রানার সাথে ভিতরে যাব। আপু ভিতরে চলে গেল। রানা আর জয় আসলো একসাথে। আমি ওদের সাথে ভিতরে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া আপুর সব ফ্রেন্ডরাই আছে এখানে। আমি জয় আর রানা একটা টেবিলে বসলাম। নিধি আপু, রিয়া আপু আরো অনেক ফ্রেন্ডরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। রিয়া আপু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। এসে আমার পাশের চেয়ারে বসলো। হাই রিয়া আপু। কেমন আছো নীল? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তুমি এসে গেছো। এখন নিশ্চয়ই ভালো থাকবো আমি। বুঝলাম না, আমার সাথে ভালো থাকার কি সম্পর্ক তার? সেটা একটু পরেই টের পাবা। এখন আসি আমি। এই বলে রিয়া আপু চলে গেল। আবার নিধি আপু আসলো। এসে আমার হাতে ধরে এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে আপু? রিয়ার সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে তোর? হাসলেও দোষ নাকি? আমার সাথে তো কখনো এত হাসাহাসি করে কথা বলতে দেখিনি তোকে। আচ্ছা, সরি। তুই সবসময় আমার সাথেই থাকবি, মনে যেন থাকে। এটা কি করে সম্ভব? জয় আর রানা এসেছে। ওদের রেখে যদি আমি তোমার সাথে বসি তাহলে বিষয়টা খারাপ দেখা যায়। ওকে, বাট কোনো মেয়ের ধারের কাছেও যেন তোকে না দেখি, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই বলে নিধি আপু চলে গেল।
আমি গিয়ে আবার জয় আর রানার কাছে বসলাম। কি বললো নিধি আপু? রিয়া আপুর সাথে এত কিসের কথা? কোনো মেয়ের আশেপাশে জানি না, দেখি তাকে। এমন একটা সিনিয়র গফ এর প্রচুর প্রয়োজন। হ্যাঁ, পরে বুঝতে পারবি কেমন প্যারা। আর শোন, নিধি আপু আমার গফ না। তো এত অধিকার কেমনে দেখায়? আরে, আম্মু আব্বুর স্বপ্ন তাকে ছেলের বউ করবে। এটা শোনার পর থেকেই আমার এরকম অবস্থা। যাই হোক, বাট নিধি আপু তোকে অনেক ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। সেটা জানি রে পাগলা। আমরা গল্প করতে লাগলাম। একটু পরে রিয়া আপু এসে আমাকে ডেকে নিয়ে স্টেজে গেল। এখন নাকি কেক কাটবে। রিয়া আপু কেক কাটলো, সর্বপ্রথম আমাকে খাইয়ে দিল। আমি তো হা হয়ে গেলাম। আর এত ফ্রেন্ড থাকতে সে আমাকে খাইয়ে দিল। নিধি আপু তো আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। এরপর রিয়া আপু বলতে লাগলো, আপনাদের সামনে আমি একটা কথা বলবো, হয়তো আপনাদের মেনে নিতে কষ্ট হবে একটু। আমি একটা ছেলেকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। বাট তাকে কখনো বলতে পারিনি, কারণ সে আমার জুনিয়র। তার হাসি দেখে আমি তার প্রেমে পড়ি। কলেজে যেদিন ছেলেটা ফার্স্ট ভর্তি হয়, তখনই তাকে র্যাগিং করতে যাই। বাট তার হাসি দেখে প্রেমে পড়ে যাই। তারপর র্যাগিং করা হয়ে ওঠেনি। সে আর কেউ না নীল, তুমি। এ কথা শুনে আমি শক খেলাম। এরপর কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কি করব বুঝতেছি না। নিধি আপুর চোখ রাগে লাল হয়ে গেছে, একটু হলেই কেঁদে দিবে মেয়েটা। রিয়া আপু আমার সামনে হাঁটু গেড়ে বসলো। একটা ফুল হাতে নিয়ে বলল, আই লাভ ইউ নীল, আমি অনেক ভালোবাসি তোমাকে। আমি কিছু বলতে যাব, এর আগে ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো। আমার ভাই ও বোনেরা আমার গালে পারছে মনে করছে, না নিধি আপু রিয়া আপু থাপ্পড় মারছে। তোর সাহস হয় কি করে নীলকে প্রপোজ করার? আমি নীলকে খুব ভালোবাসি, খুব। দেখ রিয়া, আমার মাথা গরম করিস না। ভালো করে জানোস তুই, নীলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ে তো হয়নি আর। আমি নীলকে না পেলে তুইও কখনো পাবি না নীলকে, মনে রাখিস। ও, আমি শুধু এসব দেখছি, কিছু বলার সাহস নেই আমার। কি বলবো আবার? নিধি আপু আমার গালেই না মেরে দেয়। আমি দর্শকের মতো দেখছি। নিধি আপু তুমি একটু শান্ত হও। কিসের শান্ত হব বল? ও সাহস পায় কি করে তোকে প্রপোজ করার? এই বলে আপু আমার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে আসতে লাগলাম। রিয়া আপু হাত ধরে ফেললো। নীল শোনো, আপু ছাড়ো প্লিজ। নিধি আপু রাগ করে চলে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি গো। দেখো আপু, আমার দ্বারা এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খুব বাজে? প্রেম ভালোবাসা সুন্দর অসুন্দর কোনোটাই ফ্যাক্ট করে না। আম্মু নিধি আপুকে আমার জন্য পছন্দ করেছে। আম্মুর কথা কখনো ফেলি না, আর তোমার কাছে এটা আশা করি নাই আমি। তোমাকে আমি বোনের চোখে দেখতাম। এই কথাগুলো শুনে রিয়া আপু কাঁদতে লাগলো। আমার কিছু করার নেই, আমি নিরুপায়। আমিও নিধি আপুকে ভালোবেসে ফেলেছি। আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম, এসে দেখে আপু গাড়ি নিয়ে চলে গেছে। আমি রানাকে বললাম আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে। রানা আমাকে বাসায় নামিয়ে দিল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কাজের মহিলা এসে দরজাটা খুলে দিল। আমি নিধির রুম থেকে ভাঙচুরের শব্দ পাচ্ছি। আর কিছু না ভেবে আমি নিধি আপুর রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি ঘরের সব জিনিসপত্র ভেঙে একাকার। নিধি আপু শুয়ে আছে, আম্মু সান্ত্বনা দিতেছে। আমাকে দেখে আম্মু আমার দিকে এগিয়ে আসলো। কি হয়েছে রে বাবা ওর? তেমন কিছু না আম্মু। আমি চলে গেলাম, এখন সামলা তুই ওকে। ওকে। আমি নিধি আপুর কাছে গেলাম। নিধি আপু উপর হয়ে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি আপু বলে ডাকলাম, ওই শোনো না। না, এমন ভাবে হবে না, আজকে একটু রোমান্টিক হতে হবে। এইভাবে চিন্তা করলাম, নিধি আপুকে টেনে তুলে বসালাম। আপু আমার দিকে একটু তাকাও না। কি হয়েছে তোর? ডাকছিস কেন? এখানে তো আমার কোনো দোষ নেই। সব দোষ তোর এখানে। কি করে? তোকে কতবার বলেছি কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবি না, তাও তুই কথা বলস। এত স্টাইলিশ হওয়ার দরকার নেই। তুই যেমন, আমি তোকে তেমনই পছন্দ করি। স্টাইলিশ হয়ে কি লাভ? আপু প্লিজ আর কেঁদো না, তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগতেছে না। আপু কেঁদেই চলেছে। আমি আপুকে আমার দিকে তাকাতে বললাম। নিধি আপু আমার দিকে তাকালো। নিধি আপুর ঠোঁট দুটো কাঁপছে। এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। আমার ঠোঁট নিধি আপুর ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলাম। নিধি আপু চোখ বন্ধ করে ফেললো। আপুর মাথার পিছনে হাত দিতে আমার আর নিধি আপুর ঠোঁট হাতে একসাথে মিলিয়ে দিলাম। আপু এমন ভাবে কিস করতেছে, মনে হয় আমার উপরে যত রাগ ছিল সব এই নিরীহ ঠোঁটটা সহ্য করতেছে। আপু হঠাৎ করে আমার ঠোঁটে অনেক জোরে একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথে কাটা দিয়ে রক্ত বেরিয়ে আসলো। এরপর আবার নিরীহ ঠোঁটকে মুক্তি দিল। আহ, বেঁচে গেলাম। কামড় দিলে কেন? ইচ্ছা হয়েছে দিছি, তা তোর কি? যা ইচ্ছে হবে তাই করবা? হ্যাঁ, যা ইচ্ছা হবে তাই করব আমি। আর কখনো জানি তোকে রিয়ার আশেপাশে না দেখি, তাহলে তোর চোখ তুলে ফেলবো। ওকে, দেখবা না? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যা আছে। এত পাগল হইছো কেন? ভয় করে রে অনেক।
বুঝছিস? কিসের ভয়? তোকে হারানোর ভয় রে। এসব কথা রাখো, আপু একটা বলবি? হ্যাঁ, বল কি বলবি? তোমার লিপ না একেবারে স্ট্রবেরির মতো। ওমা, তাই নাকি? হ্যাঁ। তাহলে বিয়ে করে নে, সারাদিনই মিষ্টি মুখ করাবো। করবো তো। কবে করবি কি? পড়ালেখা শেষ হোক, তারপরে করব। নীল, একটা কথা দিবি রে? হুম, বলো। আমাকে কখনো ছেড়ে যাবি না? তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি মরেই যাবো রে। কি আজে বাজে কথা বলছো এসব? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব পাগলি? নীল, আমি একটু তোর বুকে ঘুমাই। কেমন জানি অস্থির অস্থির লাগছে। আমি নিধি আপুর কপালে একটা চুমু দিয়ে আপুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পরে নিধি আপু ঘুমিয়ে পড়ল। তারপর আপুর কপালে আরেকটা চুমু দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পরেই আম্মু আসলো রুমে। আম্মু এসে জিজ্ঞাসা করলো কি হয়েছিল। দেন আমি সবকিছু খুলে বললাম। দেখ নীল, মেয়েটাকে কষ্ট দিস না। নিধি তোকে খুব খুব ভালোবাসে। হ্যাঁ, জানি আমি। ওকে, ঘুমিয়ে পড়, সকালেও তো উঠতে হবে। আম্মু চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিধি আপুর রুমে চলে গেলাম। দেখি আপু কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রাতে চলে গেছিলি কেন তুই? আপু, বিয়ের আগে এভাবে থাকা ঠিক না। আমরা তো আর বাসর করতাম না। দরকার কি একসাথে থাকার, তাই। যা, রেডি হয়ে নে, ভার্সিটিতে যাব আমরা। নাস্তা করবা না তুমি? ওকে, ভার্সিটিতে গিয়ে আগে নাস্তা করে নেবে। ক্যাম্পাসের ক্যান্টিনে করে নিব। এরপর রেডি হয়ে গাড়ি নিয়ে আমরা ভার্সিটিতে চলে গেলাম। আপু তার ফ্রেন্ডদের কাছে চলে গেল। আমিও আমার ফ্রেন্ডদের কাছে চলে গেলাম। আমার ফ্রেন্ড বলতে আছে জয়, রানা, রাজু, হিয়া। আপু কোনো মেয়ের সাথে মিশতে দেয় না আমায়। আমি গিয়ে দেখি জয়, রানা, রাজু বসে আছে, সাথে হিয়াও আছে। হাই বন্ধুরা। আপুকে ছেড়ে মনে হয় বুঝি আমাদের কাছে আসতে কষ্ট হচ্ছে তোর। চুপ থাক তুই। ওই দিন জোর করে নিয়ে গেলি ফুচকা খেতে, পরে আপু বাসায় গিয়ে কি যে কাণ্ড ঘটালো, আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিছে। ভালোবাসে যে তোকে, তাই কারো পাশে সহায় করতে পারে না। চল ক্লাসে যাই, প্রথম ক্লাসটা করতে হবে তো। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। কিছু সময় পর আমার ফোনে একটা টেক্সট আসলো আননোন নাম্বার থেকে। আমি টেক্সটটা ওপেন করে দেখি নিধি কোনো একটা ছেলের সাথে ঘুরতে যাচ্ছে, এটা লেখা টেক্সটে। আমি আর কিছু না ভেবে ক্লাস থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে ভার্সিটির মাঠের এক কোণায় চলে গেলাম। দেখি নিধি আপু একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটাকে তো আগে কখনো এখানে দেখিনি। এটা তো আবার নিধি আপুর বয়ফ্রেন্ড না? আরে কি সব ভাবছি, আপু তো শুধু আমাকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতে আমার ফোনে একটা কল আসলো। হাতে নিয়ে দেখি নিধি আপু কল করেছে। হ্যাঁ আপু, বলো। কই রে তুই? এখনই ভার্সিটির মাঠে আয়, দেখা কর। আচ্ছা। এরপর আমি নিধি আপুর সামনে চলে গেলাম। আপু আমাকে দেখে আমার হাতের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিল। ইকরাম ভাইয়া, এ হলো নীল। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। আসলে আমি এসেছি একটা হেল্প চাইতে। কি হেল্প বলেন তো? তোমার আপুর ফ্রেন্ড প্রিয়া আছে না, আমি ওর বয়ফ্রেন্ড। কালকে প্রিয়া আর আমার রিলেশনের 1 বছর পূর্ণ হবে। তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করতে চাচ্ছি। এতে তুমি আমাকে সাহায্য করবে এবং নিধির দায়িত্ব প্রিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হওয়া। আপু বললেই প্রিয়া আপু যাবে, বাট আমি কি রকম হেল্প করতে পারি? আসলে আমার বাসাটা এখানে না, আমার বাসা চট্টগ্রাম। তো এখানে তেমন কাউকে চিনি না। প্রিয়ার সম্পর্কে আমার ফুফাতো বোন হয়। প্রবলেম নেই ভাইয়া, আমার সাধ্যমতো চেষ্টা করব হেল্প করার জন্য। নিধি আর একটা কথা না বললই নয়, তোমার পিচ্চি বরটা দেখতে অনেক কিউট। ধন্যবাদ ভাইয়া, তার জন্যই তো এই পিচ্চিটারই প্রেমে পড়েছি। তাহলে আমি আসি। আর নীল, তোমার নাম্বারটা দাও, বিকেলে এক জায়গায় যেতে হবে আমাদের। ওকে ভাইয়া, আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার নিয়ে ইকরাম ভাইয়া চলে গেল। নিজের চিন্তাভাবনার প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে এখন। কি করে পারলাম এসব ভাবতে? নিধি আপু তো আমাকেই ভালোবাসে, তাহলে এসব ভাবনার মানেটা কি? হারানোর ভয়, এটাই হবে হয়তো। ইয়েস, হারানোর ভয়। না, নিধি আপুর কথাটাই মেনে নেওয়াটাই ভালো। আজকে আপুকে বলে বাসায় বলতে বলবো আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে। কি ভাবছিস কি এত? না, তেমন কিছু না। ক্লাস শেষ হয়েছে কি তোর? হ্যাঁ। তাহলে আমার সাথে চল তো দেখি। কোথায় যাব? আমার ক্লাসে চল। ওকে,
আমি আমার ফ্রেন্ডদের কল করে বলে দিলাম আমি আর আজকে আড্ডা দিতে পারবো না। দেন আমি আপুর সাথে ক্লাসরুমে চলে গেলাম। নিধি আপু তাদের বান্ধবীর কাছে গিয়ে বসলো, আমাকেও বসতে বলল। আমি বললাম চলো ক্যাম্পাসে কি বসি। দেন আমরা সবাই ক্যাম্পাসে চলে গেলাম। আচ্ছা, আজকে যে রিয়া আপুকে দেখতে পাচ্ছি না, ওকে দিয়ে তুই কি করবি? আসলে কালকে আপুকে অনেক কথা বলেছি, তাই সরি বলার জন্য। আমাকে তো কম কষ্ট দিস না। কখনো তো দেখি নাই আমারে সত্যি বলতে তোকে। সরি বলার কি দরকার, তুমি যা চাও সেটা তো দিয়ে দেই আমি। ও কি চায় তোমার কাছে? হুম, না না, বলা যাবে না, এটা সিক্রেট কথা। আদৌ চায়, তাই না? হ্যাঁ, আমার সোনা বরের কাছে আমি চাই। তোদের কোনো প্রবলেম? আমাদের প্রবলেম থাকবে কেন? আচ্ছা কি খাবে তোমরা আগে সেটা বলো। সবাই কফি খাবে বলল। দেন কফি খেয়ে আমি আর নিধি আপু বাসায় চলে আসি। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ি। বিকেল বেলায় কলের শব্দে আমার ঘুমটা ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি ইকরাম ভাইয়া কল দিচ্ছে। দেন ফ্রেশ হয়ে ইকরাম ভাইয়ের সাথে মার্কেটে চলে যাই। মার্কেট থেকে আসতে আসতে রাত 9টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে নর্মাল ড্রেস পরে নেই। তারপর আমি নিধি আপুর রুমে চলে গেলাম। দেখি আপু গল্পের বই পড়ছে। আপু, ফোন বন্ধ কেন তোর? চার্জ শেষ হয়ে গেছে। তুই জানিস আমি কতটা টেনশনে ছিলাম। সরি সরি। সরি আর হবে না, বুঝছো বাবু? কি করতে হবে? ওই যে প্রিয়া বলল, তুই কি করে আমার রাগ ভাঙাস জানি। ওসব কথা রাখো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বল দেখি। আজকে আব্বুকে বলবা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে। এই কথা শোনার পরে নিধি আপু শোয়া থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই আমাকে কিস করতে শুরু করলো। কি করছো কি? আজকে হঠাৎ করে কি হলো তোর আবার? আমার আবার কি হবে? তাহলে এঙ্গেজমেন্টের জন্য যে রাজি হয়ে গেলে তুই? এত কিছু জেনে তুমি কি করবে? জানার আগ্রহ আছে বিধায় তো বলছি। তুমি এত করে বলছো তাই তোমার কথাটা রাখলাম। সত্যি? হ্যাঁ গো। ওকে, তাহলে ডিনার করার সময় বলবো। ওকে, তাহলে আমি যাই। ইকরাম ভাইয়ের সাথে আজকে কোথায় কোথায় গেছিলি তুই? শপিং এ আর একটা রেস্টুরেন্টে বুক করে আসলাম। ও আচ্ছা। এরপর আপুর সাথে আর কিছুক্ষণ গল্প করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমি গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিধি আপু আমার রুমে আসলো। এসে আমাকে ডিনার করার জন্য নিয়ে গেল। আমি আর আপু নিচে চলে গেলাম ডিনার করার জন্য। নিচে গিয়ে দেখি আব্বু আম্মু ডাইনিং টেবিলে বসে আছে। আমরা গিয়ে টেবিলে বসলাম। আমরা খাওয়া শুরু করে দিলাম। আব্বু, আপু নাকি তোমাকে কিছু একটা বলবে। কি বলবে মামুনি? আসলে আব্বু আমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেললে খুব ভালো হয়। আমি তো এটাই চাইছিলাম, বাট নীল তো রাজি হয় না। আব্বু, আমার কোনো প্রবলেম নেই এখন। 3 দিন পরে বাসায় একটা পার্টি আছে, ওটাই তো তোমাদের আগেই বলছি। তাহলে সেদিনই তোমাদের এঙ্গেজমেন্ট হবে। ওকে ঠিক আছে আব্বু। এরপর ডিনার করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আপুর ডাকে আমাদের ঘুম ভাঙলো। এরপর আমরা কলেজে চলে গেলাম। আপুকে কলেজে দিয়ে এসে জয় আর রানাকে নিয়ে ইকরাম ভাইয়ার কাছে চলে গেলাম। ইকরাম ভাইয়াকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে এসে সবকিছু ব্যবস্থা করতে করতে দুপুর 12টা বেজে গেল। আর এর সাথে জয় আর রানাকে আমার আর আপুর এঙ্গেজমেন্টের কথা বলে দিলাম। দেন আমরা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে নিধি আপুকে টেক্সট করলাম। সব ব্যবস্থা করা শেষ। এরপরে আমার ফ্রেন্ডদের কাছে চলে গেলাম। জয়, রানা, রাজু, হিয়া আমরা ক্যান্টিনে বসলাম। ইয়া 3 দিন পরে নীল আর নিধি আপুর এঙ্গেজমেন্ট। অভিনন্দন বন্ধু। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের রেখে যে বিয়ে করে ফেলবি, এটা কি হয়? তোদের বিয়ে করতে না করছে কে? আমাদের কপালে নাই তো বিয়ে। এই কথা শুনে সবাই হাসতে লাগলাম। নিধি আপু কল করে আমাকে কলেজ মাঠে আসতে বলল। এসে দেখি প্রিয়া আপু, নিধি আপু আরো বান্ধবীরা বসে আছে। কি হয়েছে আপু? আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল হয়েছে বিধায় আমরা যে একটা পার্টির ব্যবস্থা করছি, ওইখানে নাকি প্রিয়া যেতে পারবে না। প্রিয়া আপু যাবে না কেন? আজকে আমার মনটা একদম ভালো নেই। এটা বললে হবে না, সবারই উপস্থিত থাকতে হবে। আর প্রিয়া তোর জন্য একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। আসলে নিধি, আজকে ইমরান চলে গেছে। আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হলো। আজকে দিনটা অনেক স্পেশাল ছিল, বাট ওর দরকারি একটা কল আসে আর ও চলে যায়।
ও এর জন্য মন খারাপ তোর? টেনশন করিস না, পার্টিতে গেলেই সব কিছুই ঠিক হয়ে যাবে। তাহলে রিয়াকেও বলো। ওকে বলার কোনো প্রয়োজন নেই। ওই দিন ব্যবহারে রিয়া অনেক লজ্জিত হয়েছে, এর জন্য বেচারি কলেজে আসে না। আচ্ছা, রিয়া আপুকে আসতে বলবে। তাহলে এখন আমি আসি, আর প্রিয়া বিকেলে তোকে ড্রপ করার জন্য তোর বাসায় যাবে। আচ্ছা। আপু হাঁটতে লাগলো, আমিও নিধি আপুর পিছন পিছন হাঁটতে লাগলাম। আমরা গাড়ির কাছে চলে গেলাম। নিধি আপু গিয়ে ডিরেক্ট গাড়িতে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। বুঝলাম না আপু কথা বলছে না কেন, আবার কোনো বিষয়ে রাগ করলো নাকি। আপু, নিধি আপু চুপ করে আছে। এই শোনো না, এবারও চুপ করে আছে। কি কারণে রাগ করলেন জানতে পারি কি? তুই রিয়াকে নিয়ে আসতে বললি কেন? আমাদের দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, এতে প্রবলেমটা কি? তোর যা ইচ্ছা কর তুই। এরপরে আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাহিরে আসলাম। দুপুরে লাঞ্চ করে এসে আমি আর নিধি আপু আড্ডা দিতে লাগলাম। তারপর নিধি আপু আমাকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিল আমার রুমে, আর সাথে নীল পাঞ্জাবি পরতে বলল। আমি রুমে এসে আপুর যেভাবে রেডি হতে বলছে আমি ওভাবে রেডি হলাম। এরপর আমি নিধি আপুর রুমে আসলাম। রুমে এসে দেখি আপু শাড়ি পরার চেষ্টা করছে। আমি নিধি আপুর সামনে গেলাম। একটু হেল্প করো না গো। আম্মুকে পাঠিয়ে দেই। এই সামান্য একটু কাজের জন্য আবার আম্মুকে ডেকে আনতে হবে? আমি তো শাড়ি পরাতে পারি না। পড়াতে হবে না, তুই শুধু একটু কুচিটা ধর, তাই হবে। আচ্ছা। এরপর আমি নিধি আপু শাড়ির কুচিটা ধরলাম। দেন আপু শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। নিধি আপুর পেট দেখা যাচ্ছে। আমি তাকিয়ে আছি, খুব গভীর মনোযোগ দিয়ে দেখতেছি। নিধি আপুর পেটে একটা বাদামি কালারের তিল আছে, যা আমাকে আকর্ষিত করছে। কোনোভাবে চোখ সরাতে পারতেছি না। আমি কোনো কিছু না ভেবে তিলটার উপরে একটা চুমু দিয়ে বসলাম। কি করছিস কি? সরি সরি, কিসের জন্য? লোভ সামলাতে পারিনি তাই চুমু দিয়ে দিছি। আরে বোকা, সরি বলার কি আছে? তুই জানিস না তোর আদরগুলো আমার খুব ভালো লাগে, এর জন্যই তো তোকে আমি নিজের থেকে আদর করতাম। শেষ কি শাড়ি পরা? হ্যাঁ, শুধু কুচিটা দিয়ে দে তাহলেই হবে। পারবো না। কেন কি? তোমার শরীরে হাত লাগলে আমার কেমন যেন লাগে। তাহলে বলো, ওই জায়গায় হাত লাগলে কিভাবে নিজেকে কন্ট্রোল করব বলো তো? তোকে কে কন্ট্রোল করতে বলছে? আমি তো তোর পরিপূর্ণ ভালোবাসা চাই, তোর মাঝে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। চাইলে কি সবকিছু হয়? আর বিয়ের আগে এসব করা একদম উচিত নয়। বাহ, পিচ্চিটা দেখা যায় অনেক বড় হয়ে গেছে, সবই তো বুঝতে শিখে গেছি। হ্যাঁ, সবই বুঝি। আর পারিস তো আমাকে কষ্ট করে দেওয়া যায়, সেটাও ভালো করেই বুঝিস। আমি মোটেও তোমাকে কষ্ট দেই না। আচ্ছা, এসব কথা এখন রাখ, কুচি তো গুজে দে। আমি আর কথা বাড়ালাম না। জানি এখন হাজার বলেও কাজ হবে না, কুচিটা আমারই দিয়ে দিতে হবে। আমি নিধি আপুর পেটে শাড়ির কুচিটা গুজে দিলাম। নিধি আপুর পেটের সাথে যখন আমার হাত স্পর্শ হলো, তখন ফিলিংসটা জোশ ছিল। সময়টা এখানে থেমে থাকলে ভালো হতো। কি আর করার, সময় তো সময় নিয়মে চলবে। আমি উঠে দাঁড়ালাম। নিধি আপু আমাকে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। অনেক ভালোবেসে ফেলেছি পাগলিটাকে, যা হয়তো মুখ দিয়ে বলে প্রকাশ করা সম্ভব নয়। নিধি আপু আমার দিকে তাকিয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে আমাকে দেখছে। আমাকে দেখছে বললে ভুল হবে, আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নিধি আপু আস্তে আস্তে তার ঠোঁট দুটো আমার নিরীহ ওইটার দিকে আগাতে লাগলো। নিধি আপুর ঠোঁট জোড়া কাঁপছে। একসময় নিধি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। খুব গভীরভাবে চুমু খেতে লাগলো। এমন ভাবে করতেছে মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত। সে মনে হয় অনেক টেস্টি খাবার পেয়েছে। আমার ঠোঁট চুষেই যাচ্ছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। আমার নিরীহ ঠোঁট জোড়ার উপরে অত্যাচার চলছে। কবে যে থামবে এটা, তার কোনো হদিস নেই। আমার ফোনটা বেজে উঠলো। কলের শব্দে হয়তো নিধি আপুর হুঁশ আসলো। দেন আমাকে ছেড়ে দিল। বাঁচলাম আমি। পকেট থেকে মোবাইল বের করে দেখি ইকরাম ভাইয়া কল দিচ্ছে। ভাইয়া? জি বলেন। কই, তোমার কোনো খোঁজ খবর নেই তো? ভাইয়া এখন আমরা বাসা থেকে বাহির হব, এরপর প্রিয়া আপুকে নিয়ে আপনার ওখানে চলে যাব। একটু যা, ফাস্ট করো। ওদিকে প্রিয়া কান্নাকাটি শুরু করে দিছে। আমি আজকের দিনে ওকে টাইম দেইনি তার জন্য। কিছু সময়ের মধ্যেই সব কান্নাকাটির অবসান ঘটবে ভাইয়া। আচ্ছা, তাহলে আসো। ওকে ভাইয়া, আসতেছি। ইকরাম ভাইয়া কল কেটে দিল। নিধি আপু রেডি। দেন আম্মুকে বলে আমি বাসা থেকে বাইর হলাম। আমি গিয়ে গাড়ির সামনে দরজা খুলে দিলাম আর বললাম, বসেন মহারানী। নিধি আপু একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে বসে পড়লো। আমি ড্রাইভ করতে লাগলাম। প্রিয়া আপুর বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করালাম। নিধি আপু আমাকে বসতে বলে ভিতরে চলে গেল। এই বাসার ভিতরে ঢোকা আমার জন্য নিষেধ করে দিচ্ছে নিধি আপু।
তারপর আপু বাসায় চলে গেল। আমি জয়, রানা, রাজু আর হিয়ার সাথে কথা বললাম। ওরা সবাই পার্টিতে পৌঁছে গেছে। দেখতে দেখতে 20 মিনিট হয়ে গেল। বুঝলাম না আপু করছেটা কি, এতক্ষণ সময় লাগে নাকি? আমি ফোন দিলাম, আসো না কেন? প্রিয়াকে রেডি করতেছে, আর একটু দেরি হবে। প্রিয়া আপু এতক্ষণ কি করলো? তুই জানিসই তো ওর মনের অবস্থা কেমন। আপু বোরিং লাগছে, উপরে আসি আমি। শয়তান কোথাকার, একদমই না। তখনই প্রিয়া আপু বলল, নীল আসো তুমি, ডিরেক্ট আমার রুমে আসবা। আমি ফোনটা কেটে দিলাম। আসলে বাসায় না যাওয়ার কারণটা হলো, প্রিয়া আপুর ছোট বোন নেহা ও নাকি আমাকে ভালোবাসে। পিচ্ছি একটা মেয়ে, সবেমাত্র ক্লাস 9-এ পড়ে। আমি বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম। ভাগ্যের কি পরিহাস, নেহা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে নেহার মুখে হাসি ফুটে উঠল। আমি নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া আপুর রুমে চলে আসলাম। নেহাও পিছন পিছন রুমে আসলো। দেন প্রিয়া আপু ধমক দিয়ে নেহাকে রুম থেকে বাহিরে পাঠিয়ে দিল। প্রিয়া আপু, তোমাকে বলেছিলাম বিকেলে যাব, তো তুমি রেডি হও নাই কেন? যাওয়ার ইচ্ছা ছিল না গো ভাই। এটা বললে হবে? তোমার জন্যই পার্টি, তুমি যদি না যাও তাহলে কেমন হবে? আমার জন্য পার্টি? মানে কি? ওই যে বলছিলাম না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই যদি পার্টিতে না যাস তাহলে সারপ্রাইজ দিব কি করে? নীল এটাই বলতে চাইছিল, তাই না নীল? হ্যাঁ আপু, ঠিক বলছো। নিধি আপু বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। এখনই মুখ ফসকে সব বলে ফেলছিলাম। এসব বলে দিলে সারপ্রাইজটাই তো থাকতো না। দেন নিধি আপু প্রিয়া আপুকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। আমরা সবাই পার্টির উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে আমরা পার্টিতে চলে গেলাম। দেন গাড়ি থেকে নেমে আমি, নিধি ও প্রিয়া আপু ভিতরে চলে গেলাম। ভিতরে ঢোকার সাথে সাথে ইকরাম ভাইয়া একগুচ্ছ গোলাপ নিয়ে প্রিয়া আপুর সামনে বসে পড়লো। প্রিয়া আপুর মুখে হাসি ফুটে উঠল। এই সারপ্রাইজটার জন্য প্রিয়া আপু একদম প্রস্তুত ছিল না। ইকরাম ভাইয়ার হাত থেকে প্রিয়া আপু ফুলগুলো নিল। দেন ইকরাম ভাইয়া উঠে প্রিয়া আপুকে বুকে জড়িয়ে নিল। প্রিয়া আপু কেঁদে দিল। ইকরাম ভাইয়াকে মারতে লাগলো আর অনেক কিছুই বলতে লাগলো। এখানে উপস্থিত সবাই আমরা হাসতে লাগলাম। প্রিয়া আপু লজ্জা পেয়ে ইকরাম ভাইয়ার বুকে মুখ লুকালো। রিয়া আপু দাঁড়িয়ে আছে, আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া আপু আমাদের দিকে আসতে লাগলো। এটা দেখে নিধি আপু আমাকে নিয়ে অন্য পাশে দাঁড়ালো। রিয়া আপু এখানেও আসলো, তারপর বলল, নিধি প্লিজ আমাকে মাফ করে দেব। দেখ এরকম আর হবে না, সেদিন আমার মাথা ঠিক ছিল না। নিধি দেখ, নিজেদের মধ্যে ঝামেলাটা মিটে নিলে কিন্তু ভালো হয়। এত করে যখন বলছে তাহলে মাফ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে। দেখ রিয়া, আমি সব কিছুই সহ্য করতে পারি, বাট নীলের দিকে কেউ নজর দিলে আমি একদমই সহ্য করতে পারি না। সবাই পার্টিতে এনজয় করতে লাগলাম। ইকরাম ভাইয়া বলল কাপল ড্যান্স করতে হবে সবাইকে। দেন আমরা সবাই অনেকক্ষণ নাচলাম। পার্টিতে আরো কিছু সময় কাটিয়ে আমরা বাসায় চলে আসলাম। অনেক টায়ার্ড লাগছে, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। আজকে রাতের পার্টিতে আমার আর আপুর এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমার সব ফ্রেন্ড, নিধি আপুর সব ফ্রেন্ডই এসে উপস্থিত হলো। জয়, রাজু, রানা, হিয়া আমার রুমে আসলো। কি রে, এখনো রেডি হসনি? হ্যাঁ হব। মামা, বিয়েটাও কি খুব শীঘ্র করে ফেলবি নাকি? আরে না, আমরা সবাই আড্ডা দিতে লাগলাম। দেন নিধি আপু কল করে বলল তার রুমে যেতে। আমি ওদের আমার রুমে বসতে বলে নিধি আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রিয়া আপু, রিয়া আপু আরো অনেকেই আছে। আপু বলো, কি বলবা? এখনো তুমি যে নিধিকে আপু বললো, এটা কিন্তু ঠিক না। কি করব, অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা চেঞ্জ করো এখন। আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আপু কিসের জন্য আসতে বললে? তোরা একটু বাহিরে যা, ওর সাথে আমার কথা আছে। এই বলাতে সবাই বাইরে চলে গেল। নিধি আপু দরজাটা লক করে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম আপুকে। নিধি আপু আমাকে জড়িয়ে ধরেই আছে, ছাড়ার কোনো নামগন্ধই নেই। এটা এখন কি হলো? রেডি হওয়া বাদ দিয়ে সব কি শুরু করলে? আজকে অনেক খুশির একটা দিন, হ্যাঁ, তাই তোকে ছাড়তে ইচ্ছে করতেছে না। জড়িয়ে ধরার অনেক সময় পাবে, এখন ছাড়ো আর রেডি হয়ে নাও। কি পরবো রে আজকে? আম্মু যেটা দিয়ে গেছে ওইটাই পড়ো। ঠিক আছে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে রেডি হয়ে নিচে চলে আসলাম। এখানে আমার আত্মীয় স্বজনরা, আব্বুর অফিসের স্টাফ, বড় বড় বিজনেসম্যানরা উপস্থিত হয়েছে। আব্বু আমাকে ডেকে নিয়ে অনেকের সাথে পরিচয় করিয়ে দিল। এরপর আমি আমার ফ্রেন্ডদের কাছে গিয়ে দাঁড়ালাম। ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। জয় আমাকে ইশারা দিয়ে সিঁড়ির দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি উপর থেকে নিধি নামছে। উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে নিধিকে। নীল গাউন, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, একদম অপসরীর মতো লাগছে আজকে নিধি আপুকে। নিধি আপু নিচে নেমে আম্মুর কাছে চলে গেল। আমি ইশারা দিয়ে আসতে বললাম, বাট আমার কাছে আসলোই না। আব্বু বলতে লাগলো, আজকে অনুষ্ঠানটা রাখার উদ্দেশ্য হলো আজকে আমার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট। আপনাদের উপস্থিতিতে আমি সত্যি অনেক ধন্য হয়েছি। সবাইকে ধন্যবাদ পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। আমার বড় ভাইয়ের মেয়ে নিধি মামুনিকে আমি আমার ছেলের বউ হিসেবে ঠিক করেছি। দেন আমাকে আর আপুকে
আব্বুর কাছে ডাকলো। আব্বুর কাছে যাওয়াতে আমার হাতে একটা ছোট্ট বাক্স তুলে দিল। আমি খুলে দেখি ভিতরে একটা আংটি। এরপরে আমি নিধি আপুর হাতে আংটিটা পরিয়ে দিলাম। এরপরে করতালির মাধ্যমে সবাই আমাদেরকে অভিনন্দন জানালো। এরপরে যে যার মতো পার্টি এনজয় করতে লাগলো। আমি আমার রুমে চলে গেলাম, গিয়ে নিধি আপুকে একটা টেক্সট করলাম, এখনই রুমে আসো। টেক্সট করা 2 মিনিট পরে নিধি আপু রুমে এসে উপস্থিত। আমি শুয়ে পড়লাম বিছানায়। নিধি আপু এগিয়ে এসে বলল, ঠিক আছিস তো তুই? আমি নিধি আপুকে টান দিয়ে আমার উপরে ফেলে দিলাম। আমি আপুর চোখের দিকে তাকিয়ে আছি, আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখে কথা বলা হচ্ছে। আজকে হঠাৎ করে কি হলো তোর আবার? তোমাকে দেখে আজকে আমি পাগল হয়ে গেছি। তা কি শুধু দেখবি তুই? আমার আবার নিচে যেতে হবে। এই কথা বলাতে নিধি আপুর কপালে একটা কিস করলাম, আর একটা কিস গালে দিলাম। নিধি আপু আমার বুকে মুখ লুকালো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, অন্য দিনের তুলনায় অনেক সুন্দর। এরপরে কিছুক্ষণ আপু আমার সাথে কথা বলে নিচে চলে গেল। পার্টি শেষে যে যার বাসায় চলে গেল। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধি আপুর ডাকে আমার ঘুম ভাঙলো। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। একদিন হঠাৎ করে নিধি আপু কান্না করতে করতে আমার রুমে চলে আসলো। আপুর কান্না দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। কি হয়েছে এমন? আমার সাথে কেন এত অভিনয় করলি? আমাকে ভালো না লাগলে বলে দিলেই পারতি। কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলছি। এটা আমার সাথে করতে পারলি তুই? আজব কি করলাম বলবা তো? এগুলো কি তাহলে? এই কথা বলে আমার দিকে আপুর ফোনটা এগিয়ে দিল। আপুর ফোনে আমার কিছু পিক, সাথে একটা মেয়ে আছে। এই পিকগুলা আপু কোথায় পেল? এখানে একটা ভিডিও আছে। আমি একটা মেয়ের সাথে করে কাজে অফিসে ঢুকছি। এগুলো আপু কই পেল? এটা ভেবে পাচ্ছি না আমি। আপু, আগে আমার কথাটা শুনো প্লিজ। আর কি বলবি? এগুলো সব মিথ্যা, মিথ্যা কথা। হ্যাঁ, এসব একদমই সত্যি না। আমি কাকে বিশ্বাস করব বল? তোকে নাকি নিজের চোখকে? আপু, চোখের দেখাও কিন্তু মাঝে মধ্যেই ভুল হয়। একটা কথাও বলবি না তুই। আসলে তোর চরিত্রটাই খারাপ। এটা আমার আগে বোঝা উচিত। প্লিজ আপু, আমার কথাটা শোনো আগে। তুই যে এমন জানতাম না আমি। আর কোনো কথা নয়। তোর মতো প্রতারকের মুখ জানি আমি কখনো না দেখি, কুত্তার বাচ্চা কোথাকার। চলে যা আমার সামনে থেকে। ভালো থাকবে তো তুমি? হ্যাঁ, তোর মতো বেইমানকে ছাড়া অবশ্যই ভালো থাকবো আমি। এই বলে নিধি আপু কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। আমি আর কি করব? তার কথা শুনে খাটের উপরে বসে পড়লাম। নিধি আপু কখনো আমাকে ভালোবাসেনি। সে আমার সৌন্দর্যের প্রেমে পড়েছিল। ভালোবাসলে অবশ্যই আমাকে বিশ্বাস করতো, আমার কথাটা অন্তত শুনতো। যে পিকগুলো দেখালো ওইটা আমার ফ্রেন্ডেরই বউ ছবি। ওর বিয়ে, বাসা থেকে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল। তাই আমরা কিছু ফ্রেন্ড মিলে ওদের কাজে অফিসে নিয়ে বিয়ে পড়িয়ে দেই। আর মেয়েটাকে বাসার সামনে থেকে আমি নিয়ে আসি। এই সামান্য কারণে নিধি আপু আমাকে এতটা ভুল বুঝলো। আমি ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আম্মুকে শুধু বললাম নানুর বাসায় যাব। এই বলে বেরিয়ে পড়লাম। আম্মু অনেক প্রশ্ন করলো হুটহাট কেন যাচ্ছি, বাট আমি কিছু বললাম না। আমি বাসার সামনে থেকে রিক্সা নিয়ে জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তুমি? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জয় কোথায়? ওর রুমেই আছে ও বাবা। আমি জয়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি জয় গেমস খেলছে। আমি জয়কে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। জয়ও অবাক হয়ে গেছে, কিছু না বলেই বাসায় আসলাম অ্যান্ড জড়িয়ে ধরে ও কেঁদে দিলাম। জয়ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হয়েছে নীল? নিধি আপু আমাকে ভুল বুঝলো রে। কি কারণে? আমি সবকিছু জয়কে খুলে বললাম। এসব শুনে জয় বলল এখনই আপুকে সব বলে ক্লিয়ার করে দেই। আমি জয়কে না করে দিলাম। জয় আন্টিকে কফি দিয়ে যেতে বলল। আমি কফি খেলাম, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। বাসায় চলে যা, সব ঠিক হয়ে যাবে। না, রাতের বাসে করে নানুর বাসায় যাব। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সাথে আমার বাসায়ই থাকবি। সন্ধ্যার সময় রানা আর রাজু আসলো। আমরা সবাই জয়ের বাসার ছাদে অনেক সময় আড্ডা দিলাম। দেন যে যার বাসায় চলে গেল। আমি আর জয় রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু অনেকবার কল দিচ্ছে। আমি কল ব্যাক করলাম। হ্যাঁ বলো আম্মু। কি হয়েছে তোদের? কি? কিছু না। তুই যাওয়ার পর থেকেই নিধি কান্না করেই চলছে। তার কাছে শুনো কি হয়েছে। কোথায় তুই? আছি এক জায়গায়। এই বলে কলটা কেটে দিলাম। দেন আমার সিমটা খুলে ফেললাম। জয়ের কাছ থেকে একটা সিম নিয়ে ফোনে ঢুকালাম। রাতে আমি আর জয় ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে জয় কলেজে চলে গেল। আমি জয়কে বলে দিলাম নিধি আপু আর তার ফ্রেন্ডরা জানি কখনো না জানতে পারে আমি তোর সাথে আছি। এবং এইভাবে কেটে গেল 3 দিন। বাসার কেউ জানে না আমি কোথায় আছি। সবাই চিন্তিত। নিধি আপুও এই 3 দিন কলেজে আসেনি। রুম থেকেই বাহির হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আম্মু তো কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ করে ফেলছে। একদিন সন্ধ্যায় আমি আর জয় বসে গেমস খেলতেছি। তখনই জয়ের ফোনে একটা কল আসে। আমি তাকিয়ে দেখি নিধি আপুর কল করেছে। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকার দিয়ে দিলাম। নীল কোথায়? কেন? ও তো ওর নানুর বাসায়। না, ও এখনো যায়নি মনে হয়। তাহলে আমি জানি না। সত্যি করে বলো বলছি। সত্যি আমি জানি না আপু।
প্লিজ যেভাবেই পারো নীলকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে ভাই। ওকে অনেক কথা শুনিয়েছি, না জানি কখন কি করে বসে। ওর কিছু হলে আমি মরে যাব। আপু, জেনে কাউকে ভুল বোঝাটা উচিত নয়। আমার ভুল হয়ে গেছে, প্লিজ নীলকে আমার কাছে এনে দাও। আমি জয়ের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিলাম। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসে ভাবতে লাগলাম নিধি আপুর সাথে কাটানো দিনগুলো কতটা সুন্দর ছিল। ছোটখাটো ভুল বোঝাবুঝিতে আজ সবকিছু অন্যরকম হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে আছি, তখনই কোথা থেকে রুমে এসে আম্মু ঢুকলো। আম্মুকে দেখে আমি তো অবাক হয়ে গেছি। আম্মু কি করে জানলো আমি এখানে আছি? আম্মুর পিছনে পিছনে নিধি আপুও আসলো। আম্মু রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও আর কান্না আটকে রাখতে পারলাম না। আমার চোখ ভিজে গেছে, চোখ দিয়েও পানি পড়তেছে। ভালো আছি আমি। তোর জন্য বাসার কেউ ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমাতেও পারে না। এখনই বাসায় চল না বাবা। যাব না আমি বাসায়। দেখ নিধি, এই 3 দিনে নিজের শরীরের কি হালটা করেছে। আম্মু, তুমি বাইরে যাও, আমি দেখতেছি কি করে ও বাসায় না গিয়ে থাকতে পারে এখানে। এরপর আম্মু রুম থেকে চলে গেল। আমি রুমে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। নিধি আপু পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পরে নিধি আপুর ছোঁয়া পেলাম, তাই আর আপুকে কিছু বললাম না আমি। সরি নীল, এই যান, কথা বলো প্লিজ। কি চাই আমার কাছে? তোকে চাই। সেই সুযোগটা আপনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। দেখ, মাথা গরম করাবি না কিন্তু, প্লিজ। আমার ভুল হয়ে গেছে। জানতো, এখান থেকে ডিস্টার্ব করেন না। এই কথা বলাতে নিধি আপু আমাকে তার দিকে ঘুরিয়ে 4 ঠোঁট এক করে দিল। আমার আর কিছু বলার শক্তি নেই। আমিও নিধি আপুকে জড়িয়ে ধরলাম। ভুল হয়ে গেছে সোনা, মাফ করে দে। রাগ ভাঙছে তাহলে বাবুটার? আর কখনো যদি না জেনে ভুল বোঝো তাহলে একবারের জন্য হারিয়ে যাব। এসব বলিস না নীল, আমার খুব কষ্ট হয়। হিয়া আমাকে ওসব না জানালে তো আমি সত্যিটাই জানতাম না। হীরা জানিয়েছে তোমাকে? হ্যাঁ, আর তুই জয়ের বাসায় আছিস, এটা জয় পরে ফোন করে বলছে। ওদের খবর আছে, বাট তোমাকে এমন দেখাচ্ছে কেন? শয়তান পাজি কোথাকার, তোর জন্য ঠিকমতো খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, সারা দিনই কান্না করছি। আর কাঁদতে হবে না জান। এই বলে নিধি আপুকে আমি জড়িয়ে ধরলাম। পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলছি। নিধি আপু আমাকে অনেক ভালোবাসে। পড়ালেখাটা শেষ হলে খুব শীঘ্রই বিয়ে করে নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গল্পটা এখানেই সমাপ্ত হলো। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলের গল্পগুলো শুনুন।